এই ক্লাসটা যদি তুমি দেখো তোমার আপেক্ষিক আর্দ্রতা নিয়ে বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না, না সিকিউএ না এমসিকিউএ। জাস্ট এই ক্লাসটার মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগছে, এই ক্লাসটা দেখে নাও। তুমি যদি একটা অঙ্ক যদি তুমি আটকে যাও তাহলে তুমি আমাকে বললো যে ভাই আপনার ক্লাস করার পর আমি ওই অঙ্কটা পারিনি, জাস্ট বলবা আমাকে। তোমার এমসিকিউ এর দায়িত্ব আমি নিছি, সিকিউ এর থিওরি কমপ্লিট করার দায়িত্ব আমি নিছি, সেখানে আমি ম্যাথও তোমাকে করে দিলাম, ঠিক আছে? এরপরে একটা ম্যাথেও তোমার আর আটকাবে না। এইবার আসো সবচেয়ে হট টপিক এই অধ্যায়ের, সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আমরা আগে একটা জিনিস জেনে আসি, আর্দ্রতা কি। সব কিছুর তো এখানে আসলে ব্যাখ্যা লেখা সম্ভব হবে না, আমি হিন্ট দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নিবা অথবা আমার এই ভিডিওটা দেখে নিবা, তাহলে বুঝে যাবা সব, ঠিক আছে? আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি। কোনো জায়গায় যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বুঝবো জায়গাটা আর্দ্র। আর্দ্র মানে স্যাঁতস্যাঁতে ভেজা। আর যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে বুঝবো যে এই জায়গাটা শুষ্ক, শুকনো। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসো, পরম আর্দ্রতা কি? একক অঞ্চলে বা একক আয়তনে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, একক আয়তনে জলীয় বাষ্পের ভর বা একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ, এই হচ্ছে পরম আর্দ্রতা। তাহলে আর্দ্রতা গেল, পরম আর্দ্রতা গেল। এইবার আমরা দুইটা জিনিস বুঝবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প আর হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। ওকে, একটু চিন্তা করো তো, কেমিস্ট্রিতে আমরা সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ বলতাম, আরেকটা ছিল অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণের কথা পরে আসি। সম্পৃক্ত আর অসম্পৃক্তের সংজ্ঞা কী ছিল দ্রবণের জন্য? চিন্তা করো তো একটু। যেই দ্রবণে দ্রাবককে কি জানি সম্পূর্ণরূপে দ্রবীভূত হইতে, মানে দ্রাবক যতটুকু পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে সম্পূর্ণরূপে, ততটুকু পরিমাণ দ্রবই যদি থাকে, মানে মনে করো আমি 1 গ্লাস পানি নিছি, পানির মধ্যে 10 গ্রাম লবণ গুলানো যাবে, যদি 10 গ্রামই থাকে উপস্থিত, তাহলে ওই দ্রবণটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? অসম্পৃক্ত দ্রবণ বলবো যদি 10 গ্রাম ধারণ ক্ষমতা থাকে, ও নিয়ে আসে হইতেছে ওইখানে 8 গ্রাম, তাহলে হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্তের একটা সুবিধা আছে, কি সুবিধা? অসম্পৃক্তের সুবিধা হইল এর মধ্যে তুমি যদি আরও দ্রবণ অ্যাড করো তাহলে ও কিন্তু গ্রহণ করতে পারবে, গুলায় ফেলতে পারবে। সম্পৃক্তের অসুবিধা কি? সম্পৃক্তের ক্ষেত্রে অসুবিধা হলো সম্পৃক্ত হওয়ার পরে যদি তুমি আরেকটু দ্রব্য অ্যাড করো তাহলে ওইটা তলানি পড়ে যাবে। একই ঘটনা বাষ্পের জন্যও। এই অঞ্চলের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে অতটুকুই যদি থাকে, তাহলে আমরা বলবো এই জায়গাটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে, অথবা বায়ুটা সম্পৃক্ত। মনে করো 10 গ্রাম বা 100 গ্রাম দরকার জলীয় বাষ্প এই অঞ্চলের বায়ুকে সম্পৃক্ত করতে, আমার রুমের বায়ুটাকে সম্পৃক্ত করতে 10 গ্রামই উপস্থিত আছে, 100 গ্রামই উপস্থিত আছে এখানে, তাহলে এইটাই হচ্ছে সম্পৃক্ত বা বায়ু সম্পৃক্ততা। ঠিক আছে? অসম্পৃক্ত কি? ওই যে বললাম দরকার 100 গ্রাম, সম্পৃক্ত সম্পূর্ণরূপে করে ফেলতে, আছে 90 গ্রাম, 80 গ্রাম, 70 গ্রাম, 60 গ্রাম, 10 গ্রাম কিচ্ছুই নেই, তাও হইতেছে এগুলো অসম্পৃক্ত। অসম্পৃক্ত বায়ু কি করবে? আরও জলীয় বাষ্প নিতে পারবে। আমি যদি এখানে ঘেমে যাই কিংবা 1 বালতি পানি ফেলে দেই, ও কি করবে? এই পানিটা বাষ্প আকারে নিজের মধ্যে নিয়ে নিবে। বুঝতে পারছি? সম্পৃক্ত যদি থাকতো এই জায়গার এলাকাটা তাহলে কিন্তু আর নিত না। এই জন্যে সম্পৃক্ত থাকাটা কষ্টকর। বাতাস যখন সম্পৃক্ত থাকে তখন আমরা যদি ঘেমে যাই তাহলে খুব অস্বস্তি হয়। কেন হয়? কারণ সম্পৃক্ত থাকলে ও আর আমার গায়ের ঘামটা বাষ্প আকারে নিতে চাইবে না। এই জন্য তখন এতগুলা ফ্যান দিলেও কিন্তু নিজের গায়ে খুব একটা স্বস্তি লাগে না, অস্বস্তিই লাগে। ঘাম শুকাইতেছে না। ঘাম শুকায় কিভাবে? বের হয়, তারপর বাতাসে চলে যায়। এটাই তো। যদি বাতাসে চলে না যায় তাহলে কি আর ঘামটা শুকাবে বা আমরা স্বস্তি পাবো? পাবো না। ক্লিয়ার? সম্পৃক্ত অসম্পৃক্ত। এবার আছে সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্প যেই চাপটা দিবে ওইটাই সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাতাস যে চাপটা দিবে ওইটাই অসম্পৃক্ত বাষ্পচাপ। এই তো, আর কি।
বহুক্ষণ ধরে কথা বলতেছি, কথা আটকে আসতেছে এখন। আচ্ছা, এইবার আসো শিশিরাঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্কের সংজ্ঞা হচ্ছে, ব্যাপারটা একটু চিন্তা করো এইভাবে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। এই গ্লাসে ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম লবণকে গুলানোর। খুব ভালোভাবে খেয়াল করবা, গ্লাসের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম লবণকে গুলানোর। আমার কাছে লবণই আছে 8 গ্রাম, কিন্তু আমার মনে একটা ধারণা, ভাই দ্রবণ যদি সম্পৃক্ত না হয় আমি খাবো না। আমার কাছে 1 গ্লাস পূর্ণ পানি আছে, লবণ আছে 8 গ্রাম, ওই পূর্ণ পানিকে দ্রবীভূত করতে, সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে 10 গ্রাম লবণেরই প্রয়োজন, কিন্তু আছে আমার কাছে 8 গ্রাম। আর আমার চ্যালেঞ্জ, আমি সম্পৃক্ত না হইলে আমি ওই জিনিস খাবোই না। তা আমি তো অসুস্থ, আমাকে এখন খাইতে হবে তো। তাহলে কি করব? কি করা যায় এইখানে? অতিরিক্ত লবণ কিনতে হবে, আমার কাছে টাকা নাই, আমি এই অবস্থায় কেমনে যাবো লবণ কিনতে? তোমাদেরকে পড়াইতেছি না, কেমনে যাবো? যাওয়া যাবে না। এখন একটা কথা খুব সিম্পলি চিন্তা করো, ওই গ্লাসটা আমি যদি একটু উল্টা করে হালকা হালকা করে পানি ফেলে দিতে থাকি, পানি পড়ে যাচ্ছে, তো যখন একটু একটু করে পানির পরিমাণ কমতে থাকবে, ওই পানির যে পরিমাণ দ্রবীভূত করার ক্ষমতা ওইটাও কমতে থাকবে না? পানি প্রথমে করতে পারতো 10 গ্রাম লবণকে দ্রবীভূত, উপরের লেয়ার থেকে একটু পানি ফেলে দিছি, তাহলে কি সে এবার 9 গ্রামকে করতে পারবে? আর একটু ফেলে দিলাম, 8.5 গ্রামকে পারবে, এবার আর একটু পানি ফেলে দিলাম, তাহলে কি হলো? সে এখন পুরোপুরি 8 গ্রাম দিয়েই সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে আমরা আসলে ফাইনালি করছিটা কি? পানির আয়তনটাকে কমাই দিছি না? পানির আয়তন কমিয়ে আমরা কি করলাম? অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করলাম। একই ঘটনা আমি যদি বায়ুর জন্য করি, একই ঘটনা আমি বায়ুর জন্য করব। এখন বায়ুকে তো আসলে ফেলে দেওয়া যায় না, বায়ুকে কেমনে তুলে ধরে ফেলে দিব? যায় কি ফেলানো? যায় না। তাহলে কি করব? বায়ুর টেম্পারেচারটাকে কমায় আনবো, যেন তার ধারণ ক্ষমতাটা কমে যায়। টেম্পারেচার কমাইলে ধারণ ক্ষমতা বায়ুর কমে যাবে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইরকম, মনে করো এই জায়গায় আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা গ্যাস অণু আছে। এই 12টা গ্যাস অণু দ্বারা জায়গাটা অসম্পৃক্ত অবস্থায় আছে, এটাকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজন হচ্ছে 16টা। তাহলে অতিরিক্ত তুমি 4টা অণু এখানে ঢুকাইতে পারো, এটা একটা পদ্ধতি, তাহলে সম্পৃক্ত হবে। কিন্তু আমি অতিরিক্ত বায়ু এখন কই পাবো? আমি কি বাইরে থেকে বাতাস ধরে আনবো? ওরে ভাই বাতাস আয়, এটা পসিবল? পসিবল না। তাহলে আমি কি করব? আমি যদি একটু চারদিক থেকে এই জিনিসটাকে কমায় আনি, আমি একটু কমায় আনলাম, কমায় এনে এইবার এই কয়েকটা পরমাণু দিয়েই একে সম্পৃক্ত করতে পারার একটা পসিবিলিটি আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো এই 12টা দিয়ে এবারে সম্পৃক্ত হয়ে যাবে। শুধু কাহিনীটা করব কি, আমি টেম্পারেচারটাকে কমায় দিব। এখানে টেম্পারেচার একটা ছিল, এখানে আমরা একটা টেম্পারেচার TC ধরে নিলাম। ঠিক আছে? অবশ্যই টিটা গ্রেটার দেন হবে TC এর চেয়ে। টেম্পারেচার কমিয়ে আমরা বাতাসের ধারণ ক্ষমতাটাকে কমায় যতটুকু বায়ু আছে ততটুকু বায়ুকেই সম্পৃক্ত করে ফেললাম। ঠিক আছে? তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা কি? যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই অঞ্চলের বায়ু সম্পৃক্ত হয়ে যায় তাকেই বলে শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্কের সংজ্ঞা কি? যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই অঞ্চলের বায়ু সম্পৃক্ত বায়ুতে পরিণত হবে, সেইটাই হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক অর্জন করা তো পসিবল না, বায়ুর তাপমাত্রা তো আছেই। মনে করো 30 ডিগ্রি তাপমাত্রা আজকের, যদি 30 ডিগ্রি থেকে আমি এনিহাউ কমায় আমি 25-এ আনতে পারি, তাহলে দেখা যাবে উপস্থিত বায়ু দ্বারা এইখানকার এরিয়াটা সম্পৃক্ত হয়ে গেছে। তখন আর সে অতিরিক্ত কোনো বায়ু নিবেও না, মানে অতিরিক্ত কোনো বাষ্প নিবেও না, অন্য কোনো ঘটনাই ঘটাবে না এখানে। তাহলে ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেইটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। ওকে, ক্লিয়ার? এইবার আসি আমরা আপেক্ষিক আর্দ্রতায়।
এটা ঝামেলা এখন, এটা এইদিকে অন্যদিকে নিয়ে যাওয়া, যাই হোক থাক ওইখানে। আচ্ছা তোমরা শিশিরাঙ্ক বুঝে থাকলে এই চিত্রের আর দরকার নেই। যাক, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বায়ুতে উপস্থিত অসম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ওই অঞ্চলের বায়ুকে ওই তাপমাত্রায় সম্পৃক্ত করতে কি পরিমাণ জলীয় বাষ্প লাগবে সেই পরিমাণ, এই দুইটার অনুপাতটা, এইটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? বায়ুতে উপস্থিত অসম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, ওই অঞ্চলের ওই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি আমরা কি লিখতে পারি? বায়ুর তাপমাত্রা মানে বর্তমান তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় বাষ্পের পরিমাণ। হ্যাঁ বাবা, পরে ফোন দেবো, পড়াচ্ছি। ইকুয়াল টু, এখন দেখো এই জিনিসটাকে অসম্পৃক্ত বাষ্পের পরিমাণটাকে আমরা অসম্পৃক্ত বাষ্পচাপও বলতে পারি না? অসম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বাষ্পচাপ। এটাকে নর্মালি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এই জন্য এই অনুপাতটাকে আমরা 100% বানাই নিব। এই অসম্পৃক্ত বাষ্পচাপকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, আর এই জিনিসটাকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা একটা কথা খুব সিম্পলি চিন্তা করো তো, অসম্পৃক্ত বাষ্পচাপটা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কিনা এটা বলো তো আমাকে। অসম্পৃক্ত বাষ্পচাপটাই, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? যেইটা বর্তমানে আছে ওইটাই শিশিরাঙ্কে যদি নামায় নিয়ে আসি, শিশিরাঙ্ক কি? যেইটা উপস্থিত বায়ু পরিমাণ, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ দ্বারাই ওইটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে যেইটা বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত সেইটাই তো শিশিরাঙ্কে সম্পৃক্ত, ঠিক কি না? তাহলে আমরা এটাকে বলতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। বাই বায়ুর তাপমাত্রা মানে বর্তমান তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ।
বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। সেভ করে নেই, অনেক লেখা ডিলিট হলে আমার জীবন যৌবন সব যাবে। ক্লিয়ার রিলেটিভ হিউমিডিটি ব্যাপারটা? যদি কারো কোশ্চেন থাকে এই ক্লাসের পরেও তোমার যদি রিলেটিভ হিউমিডিটি দিয়ে সমস্যা থাকে তাহলে তুমি আমারে বইলো যে ভাই আপনার ক্লাস বুঝি নেই। এই জিনিস তুমি বুঝবা, মানে এত ভেঙে ভেঙে বলছি, এর চেয়ে বেশি ভেঙে আর বলাই যায় না। ঠিক আছে, তো এরপরে আরও প্রবলেম আছে, চিন্তা করো না, দায়িত্ব যখন নিছি ক্লিয়ার করে আমি দিবই। আরে ভাই সেভ তাড়াতাড়ি। আমি দুপুর 1:30 থেকে দাঁড়ায় আছি, মাঝখানে 2বার কারেন্ট চলে গেছে, কি যে ঝামেলা। কারেন্ট চলে যাওয়ার পর ওই ক্লাস আবার পুনরায় রেকর্ড করা লাগছে। ওকে, আর কি আছে? আর এখান থেকে কিছুই নেই, রিলেটিভ হিউমিডিটি তো গেলই। তো রিলেটিভ হিউমিডিটি যখন বেশি হয় তখন কি হয়, আর যখন কম হয় তখন কি হয়? অস্বস্তি, ঘাম শুকায় না, ঘাম শুকায় না। রিলেটিভ হিউমিডিটি কম, স্বস্তি, ঘাম দ্রুত শুকায়। আরেকটা কোশ্চেন আছে, শীতকালে কাপড় দ্রুত শুকায় কেন? কারণ শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, দ্যাটস ওয়াই ঘাম দ্রুত, সরি কাপড় কাপড় থেকে পানি দ্রুত বাষ্পায়িত হয়ে যায়। ঠিক আছে, বর্ষাকালের চেয়ে কাপড় দ্রুত শুকায়। রিলেটিভ হিউমিডিটি যখন বেশি থাকে তখন সে প্রায় নিজের বায়ু দ্বারাই, নিজের জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে গেছে, তার আর টেন্ডেন্সি থাকে না যে আমি আশেপাশের বায়ুকে শুকায় আরও গ্রহণ করি। এটাই ব্যাপার। ঠিক আছে, এরপরে শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। তো বইয়ে এটার ওয়ার্কিং ফাংশন দেওয়া আছে সব, অত কিছুই লাগবে না, শুধু সূত্রটা মনে রাখো। সেটা হচ্ছে থিটা শুষ্ক মাইনাস থিটা শিশির, মানে শিশিরাঙ্ক, ইকুয়াল টু জি ইন্টু থিটা শুষ্ক মাইনাস থিটা সিক্ত। এই থিটা কি? থিটা শুষ্ক হচ্ছে বায়ুর তাপমাত্রা, মানে বর্তমানে আজকের দিনের যে তাপমাত্রা সেটা। থিটা সিক্তটা হচ্ছে আমি যে ন্যাকড়া পেঁচাবো, কাপড় তেনা পেঁচাবো, তেনা পেঁচা এখানে দিলে ও যেটা শো করবে ওইটা হচ্ছে সিক্ত, ওটা লাগবে না আমাদের। আর থিটা শিশিরাঙ্ক তো বুঝতেই পারতেছি। জি হচ্ছে গ্লেইসারের ধ্রুবক,
বিজ্ঞানী গ্লেইসার পরীক্ষা নিরীক্ষা করে কিছু চার্ট তৈরি করে দিয়েছেন, ওগুলো মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষার হলে সৃজনশীল আসবে, দেওয়াই থাকবে সব মান। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে হাইগ্রোমিটারে শুষ্ক ও সিক্ত বাল্বের উচ্চতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্যটা আর কি, পার্থক্য শূন্য হলে কি হবে? কম হলে কি হবে? বেশি হলে কি হবে? ধীরে ধীরে কমলে কি হবে? আর হঠাৎ কমলে বা বাড়লে কি হবে? আসো, এই দুইটা তাপমাত্রার পার্থক্য যদি জিরো হয় তাহলে বলো তো থিটা শুষ্ক মাইনাস থিটা শিশির ইকুয়াল টু জিরো হবে কিনা? বুঝো, তোমাকে আমি এইখানে ম্যাথমেটিক্যালি প্রত্যেকটা এক্সপ্লেন করব, বুঝো ভালো করে। শুষ্ক আর সিক্তর মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্যটা শূন্য। তার মানে কি? এইটা জিরো, এটা জিরো মানে ডান দিকের পুরো এলিমেন্ট জিরো। এটা মানে কি? থিটা শুষ্ক মাইনাস থিটা শিশিরাঙ্ক ইকুয়াল টু জিরো, তার মানে থিটা শুষ্ক ইকুয়াল টু থিটা শিশিরাঙ্ক, মানে বায়ুর তাপমাত্রা বর্তমানে শিশিরাঙ্কেই আছে। আচ্ছা, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে থাকা মানে কি? বায়ু সম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে কি? বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের সমান থাকা মানে কি? যে বায়ু সম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে, আর বায়ু সম্পৃক্ত অবস্থায় থাকলে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100% না? সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি 100%। বায়ুর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান। বায়ু সম্পূর্ণ সম্পৃক্ত। এবার যদি কম হয় তাহলে বুঝো, ইমাজিন করো এই জিনিসটা কম। কম মানে কি? থিটা শুষ্ক আর থিটা শিশিরের মধ্যে পার্থক্যটাও খুব কম, তাই কি না বলো? এটা মনে করো 1, তাহলে থিটা শুষ্কটা থিটা শিশিরাঙ্কের তুলনায় মাত্র 1 ডিগ্রি বেশি, তাই না? তার মানে শিশিরাঙ্ক 25 ডিগ্রি হইলে আজকের দিনের তাপমাত্রা ওঠে হচ্ছে 26 ডিগ্রি। তার মানে কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি না? তার মানে কি? বায়ুটা একদম প্রায় সম্পৃক্ত হওয়ার কাছাকাছি চলে গেছে। বায়ুর তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি, শিশিরাঙ্ক 25 ডিগ্রি, তার মানে বায়ুর তাপমাত্রা হালকা একটু কমে গেলে শিশিরাঙ্কে পৌঁছায় যাবে। তার মানে কি? বায়ুটা অনেক বেশি আর্দ্র অবস্থায় আছে না? মানে অনেক বেশি ভেজা এখানে, তাই না? মানে বায়ু অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে। ক্লিয়ার? তাহলে এখানে বলতে হবে রিলেটিভ হিউমিডিটি বেশি।
বায়ুর তাপমাত্রা থিতিরাঙ্কের শিশিরাঙ্কের ক্লোজ, আর বায়ু হচ্ছে অনেক বেশি আর্দ্র, বায়ু আর্দ্র বা ভেজা। আর এই অবস্থা থাকলে অস্বস্তি বোধ হয়। পার্থক্য যদি বেশি থাকে, পার্থক্য বেশি মানে কি, মনে করো বর্তমানে দিনের তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস, আর শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, গ্যাপটা অনেক বেশি। তার মানে কি, বায়ুকে সম্পৃক্ত করতে চাইলে অনেক বেশি পরিমাণ আমাকে জলীয় বাষ্প খাওয়াইতে হবে ওরে, তাই না? তাহলে আরএইচ কম, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের অনেক বেশি। অনেক বেশি। তারপরে বায়ুর আর্দ্রতা কম, শুষ্ক, বায়ু শুষ্ক মানে স্বস্তি। ধীরে ধীরে কমলে, ধীরে ধীরে যদি কমতে থাকে তার মানে কি, আর্দ্রতা বেড়ে যাইতেছে ধীরে ধীরে। আর্দ্রতা ধীরে ধীরে বাড়তেছে মানে কি, জলীয় বাষ্পটা ক্রমাগত উপরে উঠে যাইতেছে, মানে আশেপাশের সব জায়গা থেকে জলীয় বাষ্প উপরে উঠে যাইতেছে। তো এইটা কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা না? যখন আমরা দেখব গ্রীষ্মকালে যে আশেপাশে সকল জল শুকাই যেতেছে, তখন আসলে কি হবে, জলগুলা উপরে উঠে গিয়ে মেঘ হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর হঠাৎ যদি বেড়ে যায়, হঠাৎ বাড়লে অথবা হঠাৎ কমলে, তাহলে কি হবে? হঠাৎ যদি কমে যায় তার মানে কি, ক্রমাগত খুব পরিমাণ পানি এখান থেকে শোষিত হয়ে ইয়েতে উঠে যাইতেছে, পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিলে যাইতেছে। তখন কি হবে, পানি যখন বেশি পরিমাণে বাষ্পায়িত হয়, জলীয় বাষ্প যখন বায়ুতে যায়, তখন বায়ুর ঘনত্ব কমে যায়। কেন? কারণ বাতাস বাতাসের মধ্যে কি কি থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো বেশি থাকে না? তো এদের নাইট্রোজেন, এদের কি হয়, এদের ভরগুলো থাকে বেশি। অক্সিজেনের 32 গ্রাম পার মোল, তারপর কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম পার মোল, নাইট্রোজেন 28 গ্রাম পার মোল, ঠিক আছে? তাদের তুলনায় পানি হচ্ছে মাত্র 18 গ্রাম পার মোল। তাহলে পানি যখন এখানে আসে তখন কি হয়, বাতাসটা হালকা হয়ে যায়, আর হালকা বাতাস কি উপরে উঠে যায়। উপরে উঠে গেলে এই জায়গায় কি হবে, শূন্যতা সৃষ্টি হবে না? তাই হঠাৎ যখন কমে যাবে তার মানে কি বুঝবো, যে খুব ক্রমাগত এই জায়গাকার বায়ু জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হইতেছে। জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হইতেছে মানে জলীয় বাষ্প, বায়ু হালকা হইতেছে, বায়ু হালকা হওয়া মানে বায়ু উপরে উঠে যাওয়া, তখন এই জায়গার চাপটা কমে যাবে, ফলে এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের সব অঞ্চল থেকে বায়ু এইখানে ধেয়ে আসবে, ফলে এই জায়গায় তখন ঝড় উঠবে। ঠিক আছে? ঝড় হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে যদি হঠাৎ করে বেড়ে যায় তার মানে কি, যে বায়ু হঠাৎ করে যদি বেড়ে যায় তার মানে এইখানে এখন উচ্চতাপ সৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম হইতেছে, বায়ু ভারী হইতেই আছে, বায়ু ভারী হইতেই আছে, এরকম একটা অবস্থা। তার মানে কি, এই জায়গায় উচ্চচাপ সৃষ্টি হবে। এখানে উচ্চচাপ সৃষ্টি হলে এই জায়গা থেকে বায়ু হঠাৎ করে অন্য জায়গায় চলে যাবে, তখন আবার এইখানে আবারও নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? তাহলে হঠাৎ বাড়লে কমলে দুইটাই হচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা। তো এই তো হচ্ছে গেল আমাদের এটা টপিক, এটা সেভ করে নে, এটা খুবই কাজে লাগবে। এই থিওরি বুঝলে তোমার আসলে এই ম্যাথগুলা করতে আর কোনো সমস্যা হবে না। ম্যাথ আমি করাবো, একটু ধৈর্য ধরতে হবে।
আমি একটু 5 মিনিটের একটু ব্রেক নিব এখন, ভিডিও থেকে কেটে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এবার এরপরের প্রবলেম সলভিংয়ে চলে যাই। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? লিখিয়ে রাখছিলাম হাইগ্রোমিটার। ওকে, এরপরে জলীয় বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক? জলীয় বাষ্পের পরিমাণের উপর কোনো স্থানের আবহাওয়া নির্ভর করে না। করে না, না করে। ওকে, নাটা হবে না। ওকে, ইনফরমেশনগুলো মনে রাখবা। কুয়াশা সৃষ্টির জন্য জলীয় বাষ্প দায়ী নয়, অবশ্যই নয় না, জলীয় বাষ্পই দায়ী। ওকে, জলীয় বাষ্পের ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্ব হচ্ছে বেশি, অবশ্যই না, কম। জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। ঠিক আছে, বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ু হালকা হয়। অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে। ঠিক আছে, এটা মনে রাখবা। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? শিশির, কুয়াশা, ঝড়। ঝড়। ঠিক আছে, মেঘমুক্ত দিনে দুপুরের আগেই শিশির তিরোহিত হয় কেন? কেন বলো তো? মেঘমুক্ত দিনে কি হয়? বাতাসে নিশ্চয়ই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যার কারণে দিনের তাপমাত্রা বাড়ার সাথে সাথে অসম্পৃক্ত বায়ুটা সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে আশেপাশের সব জায়গার যে শিশিরগুলো বা যেখানেই জলকণা আছে সেই জলকণাগুলোকে বাষ্পায়িত করে নিয়ে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা চালাইতেই থাকে। ওকে, তাহলে মেঘমুক্ত দিনে দুপুরের আগেই তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়, বাষ্পায়নের হার হ্রাস পায়, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, দিনের আলো তিরোহিত হয় কেন? তিরোহিত মানেই হচ্ছে কমে যাওয়া, তাহলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়। এটা তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়, যার কারণে সে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত পানিগুলোকে বাষ্প হিসেবে নিয়ে নেয়। শিশির কি? পানির ফোঁটা। এরপরে শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক কি বলছে? একটা টেম্পারেচার। এই প্রবলেমই আসলে অনেকে পারে না, এই একটা কোশ্চেন বারবার আসছে। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন কি হবে? বাষ্পায়ন আর হবে না, কারণ শিশিরাঙ্কে উপনীত হওয়া মানে কি? ও উপস্থিত বায়ু দ্বারা সম্পৃক্ত হয়েই গেছে, ওর তো আর ধারণ ক্ষমতা নাই। ওকে তুমি অতিরিক্ত যদি বাষ্পায়ন করার চেষ্টা করো, ও ঘুরে ফিরে ওই মাটিতেই পড়ে যাবে। মনে করো এই জায়গার বায়ুটা সম্পৃক্ত, তুমি এইবার পানিকে তাপ দিয়ে বাষ্প করতেছো, কি হবে দেখবা? পানিগুলো চুয়ায় আবার ঘরেরই কোথাও না কোথাও মাটির যেখানেই সংস্পর্শে আসবে ঠান্ডা কিছুর, সেখানে ওইখানে পানিটা জমে যাবে। কেন জমে যাবে? কারণ আশেপাশের বায়ুটা সম্পৃক্ত অবস্থায় আছে, ওরা ধারণ ক্ষমতা নাই। তোমার যদি পেটে খাবার দ্বারা পূর্ণ থাকে, তুমি যদি খাও তাহলে কি হবে? বমি করে দিবা না? ওইটাই। শিশিরাঙ্ক বলতে বোঝায় একটা তাপমাত্রা, তারপরে শিশিরাঙ্ক বলতে বোঝায় তাপমাত্রা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম মানে কি? বর্তমানে বায়ুটা অসম্পৃক্ত বেশি পরিমাণে আছে, তাই না? তাহলে বাষ্পায়ন দ্রুত গতিতে হবে। অসম্পৃক্ত বেশি, তাহলে বাষ্পায়নের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। প্রতি একক বায়ুতে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলে? পরম আর্দ্রতা। এটা আগেই বলছি তোমাদেরকে। প্রতি একক বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে বলা হয় পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের শুষ্ক আর্দ্র বাল্ব থার্মোমিটারে পারদের পার্থক্য হঠাৎ বেড়ে যাওয়া কিসের লক্ষণ? আগেই লিখে দিছি, হঠাৎ বেড়ে যাওয়া হচ্ছে ঝড়ের লক্ষণ। যদি সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের সিক্ত ও শুষ্ক বাল্বের তাপমাত্রার পার্থক্য কম প্রদর্শন করে, কম প্রদর্শন করা মানে কি? আবহাওয়াটা আর্দ্র, তাই না? তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। শুষ্ক আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাসের জন্য নিচের কোনটি সঠিক? থার্মোমিটার দুটির পার্থক্য না থাকলে বাতাস সম্পৃক্ত আছে। হ্যাঁ, থার্মোমিটারে পার্থক্য নাই, তার মানে যা শিশিরাঙ্ক সেটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা,
তাই না? তো সেইটাই যদি বায়ুর তাপমাত্রা হয় তার মানে কি পুরোপুরি বায়ুটা সম্পৃক্ত, এটা হচ্ছে সম্পৃক্ত। থার্মোমিটার দুটির পার্থক্য কম হলে আবহাওয়া শুষ্ক থাকবে, যদি কম থাকে তাহলে হবে আর্দ্র। কম থাকলে কি হয়? কম থাকলে হয় আর্দ্র। ঠিক আছে? পার্থক্য ধীরে ধীরে না, দ্রুত, দ্রুত কমতে থাকলে হচ্ছে ঝড়। আর পার্থক্য বেশি হলে আবহাওয়া থাকে শুষ্ক। ওকে, তাহলে গেল। যদি হাইগ্রোমিটারে সিক্ত শুষ্ক বাল্বে তাপমাত্রার পার্থক্য কম প্রদর্শন করে, কম প্রদর্শন করা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা বেশি। কোনো স্থানের আর্দ্র শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা ওই স্থানের বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে 100%। কারণ পুরোপুরি সম্পৃক্ত অবস্থায় লিখেই দিছিলাম, পার্থক্য হচ্ছে 0। তার মানে কি বায়ুর তাপমাত্রা আর শিশিরাঙ্ক হচ্ছে ওই সময় সমান। তো বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক সমান হওয়া মানে কি? যতটুকু সম্পৃক্ত করতে প্রয়োজন ততটাই আছে ওইখানে, ওই তাপমাত্রায়, তাই আপেক্ষিক আর্দ্রতা 100%। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে কি হয়? বায়ুর ঘনত্ব বাড়ে, বেড়ে গেলে ঘনত্ব কমে। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এফ, অসম্পৃক্ত বাষ্পচাপ এফ হলে অসম্পৃক্ত বাষ্পচাপ অবশ্যই কম হবে সম্পৃক্ত বাষ্পচাপের চেয়ে, কারণ সম্পৃক্ত বাষ্পচাপটাই সর্বোচ্চ চাপ দেয়। সম্পৃক্ত বাষ্পচাপ সর্বাধিক চাপ প্রয়োগ করে। আচ্ছা, সলিউশন দিই নেই। ওকে, এফটা হবে গ্রেটার দ্যান এফ। ওকে, সম্পৃক্তটা বড় হবে। এবার কোনো স্থানে অসম্পৃক্ত বাষ্পচাপ এফ আর সম্পৃক্তটা এফ হলে তাহলে কি হবে? এফ হচ্ছে গ্রেটার দ্যান এফ। গ্রেটার দ্যান ইকুয়াল টু হইলে মেবি সবচেয়ে ভালো হইতো, কারণ শেষমেশ গিয়ে তো 100% আর্দ্র হইতেও পারে, তাই না? তো যাই হোক, আমাদের বইগুলোতে আসলে লেস দ্যানই দেওয়া আছে, আমরা ওইটাই নিব। সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক? সম্পৃক্ত বাষ্প বয়েল চার্লসের সূত্র মানে না, এটা মনে রাখবা। বয়েল সূত্র মানে না। গ্রাফটা কেমন হয় এই ক্ষেত্রে? আমি যদি এই বরাবর রাখি ভিকে, সরি, এই বরাবর রাখি ভিকে আর এই বরাবর রাখি প্রেশারকে, তাহলে সম্পৃক্ত রিজিয়নটাতে প্রেশার ফিক্স থাকে, সম্পৃক্ত রিজিয়নটাতে প্রেশার ফিক্স থাকবে। তারপরে ভলিউম বাড়াইতে বাড়াইতে একসময় দেখা যাবে ও আর ওইটুক জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকতে পারতেছে না। বুঝো, গ্যাসের আমি আয়তনটা, জায়গার যদি আয়তন বাড়ায় দেই, বায়ুর আয়তন বাড়ায় দিলে কি হবে? বায়ু ওই জায়গায় আরও বেশি জলীয় বাষ্প চাবে নিজেকে সম্পৃক্ত করার জন্যে, তাই না? সেই অবস্থায় গিয়ে কি করবে? তার একসময় সে তার সর্বোচ্চ চাপটা প্রয়োগ করতেই থাকবে, একসময় গিয়ে সে অসম্পৃক্ত হয়ে যাবে। বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে যাব তার ওই জায়গাকে সম্পৃক্ত করতে আরও বেশি বায়ু প্রয়োজন, আরও বেশি বাষ্প প্রয়োজন। তার মানে কি? সে বর্তমানে অসম্পৃক্ত অবস্থায় আছে। তো অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল চার্লসের সূত্র মেনে চলে। দ্যাটস ওয়াই তখন গ্রাফটা দেখতে হবে আবার এইরকম, এই যে আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সম্পৃক্ত। আর এইটুকু হচ্ছে অসম্পৃক্ত। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে আশা করি। ওকে, এরপরে অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে বয়েল ও চার্লসের সূত্র।
ভি বনাম অসম্পৃক্ত বাষ্পচাপের সম্পর্ক। ওকে, অসম্পৃক্ত বাষ্পচাপের সম্পর্ক হচ্ছে এইটা, সম্পৃক্তটা সোজা থাকে তারপর অসম্পৃক্ততে বেঁকে যায়। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ, এটা সত্য, এটা সত্য। অণুগুলো অতি ক্ষুদ্র, এটাও সত্য। অণুগুলো সব দিকে সমবেগে গতিশীল, অসঙ্গতিপূর্ণ। অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ, অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে, অণুগুলো সব দিকে সমবেগে গতিশীল, অণুগুলো অতি ক্ষুদ্র, অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে। বিবৃতি অসঙ্গতিপূর্ণ বলছে। নিউটনের সূত্র মেনে চলে না, নিউটনের সূত্র মেনে চলে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাও সত্য। কেন মেনে চলে না? কারণ নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্রটাকে মেনে চলে, চলে না, কারণ তাদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বলটা, ওই আকর্ষণ বলটা নাই। শুষ্ক সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুটির পার্থক্য হঠাৎ কমে গেলে, হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? হঠাৎ কমে গেলে হচ্ছে, এইখানে অপশন ভুল উঠছে, হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? এটার অপশনগুলো ভুল আসছে। তাহলে এটা হচ্ছে ঝড় হতে পারে, হঠাৎ কমে গেলে ঝড় হতে পারে। এরপরে বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলে? পরমার্দ্রতা। এরপরে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক। এটা এর আগে একদম শুরুতেই সংজ্ঞা বলে নিছি। শিশিরাঙ্ক বলতে আমরা যা বুঝি একটা তাপমাত্রা। নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটি সঠিক? সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, মেনে চলে না। তারপর অসম্পৃক্ত বাষ্প শুধুমাত্র আবদ্ধ স্থানে তৈরি করা যায়, এটাও সত্য। অসম্পৃক্ত বাষ্প শুধুমাত্র না, অসম্পৃক্ত বাষ্প যে কোনো অঞ্চলে তৈরি করা যায়। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে বাষ্পায়ন দ্রুত হয়, এইটাও ভুল। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত বাষ্পচাপ পরস্পর সমান, ইয়েস, এটা একদম সত্য, ঠিক আছে। অসম্পৃক্ত বাষ্প মুক্ত স্থানে তৈরি করা যায়, কারণ কি? মুক্ত স্থানে ওর আসলে বায়ুর ধারণ ক্ষমতা অসীম। ওইখানে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তুমি ওকে কোনোভাবেই সম্পৃক্ত করতে পারবা না, ও আসলে ধারণ ক্ষমতা ওর অসীমই থাকে। বাট তুমি যদি একটা বদ্ধ অবস্থানের কথা চিন্তা করো, বদ্ধ অবস্থানে তুমি বায়ুকে যে কোনোভাবে ইভ্যাপোরেট করে হোক বা বের করে দিয়ে হোক অথবা টেম্পারেচার কমায় হোক, তুমি কোনোভাবে এটা শিশিরাঙ্কে পৌঁছায় দিতে পারবা। কেবল শিশিরাঙ্কে পৌঁছানোটা বা সম্পৃক্ত করে ফেলাটা বদ্ধ স্থানে সম্ভব হয়। তাহলে সম্পৃক্ত বাষ্প শুধুমাত্র বদ্ধ স্থানে তৈরি করা যায়। গ্লেসারের উৎপাদকের সমীকরণ অনুসারে, এই যে আমি লিখছিলাম না থিটা শুষ্ক, ওইটাই লিখছে এইভাবে, থিটা 1 মাইনাস থিটা ইন্টু জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। থিটাটা হচ্ছে শুষ্ক, এটা হচ্ছে শিশিরাঙ্ক, এটাও হচ্ছে শুষ্ক, আর এটা হচ্ছে সিক্ত। তাহলে দেখো থিটা 1 মাইনাস থিটা
থিটা ওয়ান মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, থিটা ওয়ান মাইনাস থিটা, থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু জি, থিটা ওয়ান মাইনাস থিটা জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটাই সত্য। তাহলে তারপরেরটায় আসি আমরা। এর পরের কোশ্চেন কি, কোনো স্থানের আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রার ব্যবধান শূন্য স্থানে শূন্য হলে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 100%, এটাও আগে বলছি। কোনো স্থানে সম্পৃক্ত বাষ্পচাপ এফ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ এফ ইকুয়াল টু F/3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত? তো আমরা কি জানি, রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। এখন এফ এর মানে কি, এফ এর মান হচ্ছে F/3 ডিভাইডেড বাই এফ ইন্টু 100% ইকুয়াল টু 1/3 ইন্টু 100% ইকুয়াল টু 33%। 33% মানে হচ্ছে 1/3। আচ্ছা 100% আর করার দরকার নেই, তাহলে এখানে যেহেতু 100% করে নেই এরা। আমি একটু সেভ করে ব্যাকে যাবো, এটা ল্যাগ করতেছে। সেভ করে আমি একটু কেটে দিব এটা। আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাই। একটি স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ 10.52 মিলিমিটার মার্কারি এবং আপেক্ষিক আর্দ্রতা 75%, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত? তো আমরা রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু কি জানি, অসম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পচাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত বাষ্পচাপ, তাই না? তো রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে আমাদের কাছে 75%, আর অসম্পৃক্তটা বের করতে বলছে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, শিশিরাঙ্কে সম্পৃক্ত। আচ্ছা অসম্পৃক্ত বাষ্পচাপকে আমরা বলতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত। ওকে, তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা কত? 10.52, আর এইটাই আমরা বের করব। এটাকে আমরা বড় হাতের এফ লিখলাম, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, এফ ইকুয়াল টু 10.52 ডিভাইডেড বাই 75%, অর্থাৎ 10.52 ডিভাইডেড বাই 0.75। তাহলে এইটাই আমরা বের করবো, ক্যালকুলেটার সাহায্যে বের করে ফেলি আমরা সুন্দর করে। এটা হচ্ছে 10.52 ডিভাইডেড বাই 0.75, এটা আসবে 14.0267 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এইচজিপি বলতে এইচজি প্রেশারের কথা বলছে। তো ওকে, আমরা বুঝতে পারলাম এই জাতীয় অঙ্কগুলোই কিন্তু আবার আমাদের সিকিউ এর গ নম্বরে আসবে, ঠিক আছে? ইজি ইজি ম্যাথ আসবে। ওকে, কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 80%, তার মানে রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু শিশিরাঙ্কে সম্পৃক্ত ওই যে 10.52, তাহলে এফ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ জানতে চাওয়া হয়েছে, তাহলে এফ ইকুয়াল টু আমরা বলতে পারি ছোটো হাতের এফ ডিভাইডেড বাই আর এইচ, ঠিক আছে? এফ এর মান আমাদের দেওয়া আছে 10.52 ডিভাইডেড বাই 80%, মানে হচ্ছে 0.8। তাহলে 10.52 ডিভাইডেড বাই 0.8, এটা হবে 13.15 মিলিমিটার এইচজি, 13.15 মিলিমিটার এইচজি গেল। তারপরের প্রবলেম,
গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? 0। কারণ আমরা জানি E = 3/2 nRT। এই টিটা যদি 0 হয় তাহলে আমাদের টোটাল ইটাও হয়ে যাবে 0। এবার গ্যাসের চলরাশি হলো পিভি এবং টি, এটা আমরা জানি, ঠিক আছে। এরপর আমি তোমাদের জন্য কিছু ভালো প্রবলেম রেখেছি যেটা আমাদের একই সাথে সিকিউ এর বেসিকও ক্লিয়ার করবে, এমসিকিউ এর তো করবেই, এগুলো সিকিউ এর বেসিকও আমাদের খুবই ভালোভাবে কাভার করে ফেলবে। তো আমরা দেরি না করে শুরু করি। একটি ঘরের পরিমাপ 20 মিটার, 10 মিটার ও 4 মিটার। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে বাড়িয়ে 70% করতে কতটুকু পানি বাষ্পীভূত হওয়া প্রয়োজন? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব দেওয়া আছে একটা। তাহলে দেখো আমাদের ঘরের বর্তমান তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অবস্থায় আর্দ্রতা কত? 10%। তাহলে আমরা কি বলতে পারি? রিলেটিভ হিউমিডিটি ইনিশিয়াল ইকুয়াল টু অসম্পৃক্ত বাষ্পচাপ বা বাষ্পের ঘনত্ব বলছে যেহেতু, সেহেতু আমরা বাষ্প ঘনত্ব ইউজ করব। অসম্পৃক্ত বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই সম্পৃক্ত বাষ্প ঘনত্ব। আমি যদি একটা রোড ম্যাপ তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, তাহলে হচ্ছে আমরা বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা বের করে নিতে পারি বাষ্প ঘনত্ব থেকে, প্রাথমিক অবস্থায় জলীয় বাষ্পের ঘনত্ব থেকে, তাই না? এরপরে 70% করতে তখন কি পরিমাণ ঘনত্ব প্রয়োজন পড়বে সেটা দেখব। তারপর দুইটার ব্যাপ্তি বা ব্যবধান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে কি পরিমাণ অতিরিক্ত পানি বাষ্পীভূত হওয়া প্রয়োজন আছে বা জলীয় বাষ্প ওখানে যাওয়া প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 10% ইকুয়াল টু, এটাকে আমরা বলে দিলাম হচ্ছে F1 ডিভাইডেড বাই 17.3 ইন্টু 10⁶, ঠিক আছে। তাহলে এখান থেকে F1 এর মান আমরা কি বলতে পারি? 17.3 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.1। তাহলে 1.73 ইন্টু 10⁻⁶, এই পরিমাণ বর্তমানে আছে। এটা কি? এটা হচ্ছে বর্তমানে আছে। এখন আমরা যখন 70% করতে যাব, তখন 70% করতে প্রয়োজনীয় বাষ্প ঘনত্ব আর এইচ ফাইনাল ইকুয়াল টু 70% করতে প্রয়োজনীয় ঘনত্ব, এটাকে আমরা বলে দিচ্ছি F2 ডিভাইডেড বাই সম্পৃক্ত বাষ্প ঘনত্ব। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি 70% ইকুয়াল টু F2। বর্তমানেও কি সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু ওইটাই আছে, সম্পৃক্ত বাষ্প ঘনত্ব, বাষ্পচাপ না, বাষ্প ঘনত্ব কিন্তু ওটাই আছে। তাহলে 17.3 ইন্টু 10⁻⁶, বা এখানে F2 ইকুয়াল টু কত? 17.3 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.7। তাহলে এটা হচ্ছে 1.211 ইন্টু 10⁻⁵, এটা বাষ্প ঘনত্ব।
তাহলে অতিরিক্ত বাষ্প ঘনত্ব প্রয়োজন অতিরিক্ত বাষ্প ঘনত্ব প্রয়োজন কতটা? প্রয়োজন F2 মাইনাস F1 ইকুয়াল টু কত হবে? 1.211 ইন্টু 10⁻5 মাইনাস 1.73 ইন্টু 10⁻6, ঠিক আছে? 1.73 ইন্টু 10⁻⁻6, তার মানে বাষ্প ঘনত্ব প্রয়োজন 1.038 ইন্টু 10⁻5। এখন দেখো ইউনিটটা কিসে আছে? গ্রাম পার সিসিতে, তাহলে এইটাও হবে গ্রাম পার সিসিতে। এখন আসো এই জিনিসটাকে গ্রাম পার সিসি সেহেতু আমরা বলতে পারি এটাকে ডেল রো, যেহেতু ঘনত্ব বলতেছে ডেল রো, ঠিক আছে? এখন আমরা কি জানি? রো ইকুয়াল টু হচ্ছে m/v, তাহলে m ইকুয়াল টু কত? ইকুয়াল টু রো ভি, ঠিক না? তাহলে আমরা এখন কনক্লুশনে এভাবে যেতে পারি যে অতিরিক্ত কতটা ভর বাষ্প হওয়া প্রয়োজন, সেটাকে যদি বলি ডেল এম ইকুয়াল টু কত হবে? ডেল রো ইন্টু ভি। এই ভিটা কি? ঘরের আয়তন। তাহলে ঘরের আয়তনটা খুঁজে বের করো, কত আছে? 20 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 4 মিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1.038 ইন্টু, দেখো এখানে গ্রাম পার সিসি থেকে আমি এখন কেজি পার মিটার কিউবে চলে যাব। 1.038 গুণন 10⁻2 কেজি পার মিটার কিউব। গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। ওকে, এখন আমি এটা ইউজ করব 10⁻2 ইন্টু ঘরের ভিটা কত হবে লিখে রাখো, ভি ইকুয়াল টু 204 800 মিটার কিউব, ঠিক না? 800 মিটার কিউব, তাহলে ইন্টু 800, এবং রেজাল্টটা আসবে কিসে? কেজি পার মিটার কিউবের সাথে মিটার কিউব গুণ করে দিছি, তাহলে রেজাল্টটা আসবে কেজিতে। তাহলে কত আসতেছে এখান থেকে আমাদের? এটা হচ্ছে 8.304 কেজি। তার মানে এত কেজি পানি আমরা যদি বাষ্পায়িত করতে পারি এনিহাউ, তাহলে আমাদের ঘরের আপেক্ষিক আর্দ্রতাটা বেড়ে যাবে, 70% হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা প্রবলেম ক্লিয়ার? আরেকবার একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে 10% থাকা অবস্থায়, বর্তমানে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা 10%, সেহেতু 10%-এ কী পরিমাণ জলীয় বাষ্পর ঘনত্ব আছে সেটা বের করে নিলাম আমরা। 70% করতে কী পরিমাণ ঘনত্ব প্রয়োজন পড়বে, এবং সেটা আসবে কোত্থেকে? নিশ্চয়ই পানিটা এখান থেকে বাষ্প হয়ে উপরে চলে গেছে, সেখান থেকে আসলে জেনারেট হবে এই পরিমাণ ঘনত্বটা, ঠিক না? তাহলে আমরা ওইটাও বের করে নিচ্ছি যে কী পরিমাণ ঘনত্ব প্রয়োজন 70% হওয়ার জন্যে। তারপর আমরা পার্থক্য করে দেখতে পাইছি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি অতিরিক্ত ঘনত্ব প্রয়োজন, আর ঘনত্ব থেকে তারপরে আমরা ভরটাও বের করে ফেললাম যে কত ভর ওই পরিমাণ ঘনত্ব এই ঘরের মধ্যে দিতে পারে। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। এবার একটি এয়ার কন্ডিশনার 40°C তাপমাত্রা এবং 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে টেনে 20°C তাপমাত্রা এবং 50% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। এক্ষেত্রে প্রতি ঘনমিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে? 40° ও 20°C তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব দেওয়া আছে। তাহলে বুঝো, খুবই চমৎকার একটা কোশ্চেন। আমাদের এইবারকার অ্যাপ্রোচটা কেমন হবে? এবারকার অ্যাপ্রোচ হচ্ছে এমন যে 40°C তাপমাত্রায় 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট ঘরে বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে, ঠিক আছে? তারপরের বার আমরা দেখব যে 20% তাপমাত্রায় 50% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট
বাতাসে যদি আমি পরিণত করতে চাই এই ঘরটাকে, তখন এসে কি পরিমাণ জলীয় বাষ্পের ঘনত্বে পরিণত হবে। দুইটার ব্যাপ্তি থেকে আমরা বলতে পারবো যে কি পরিমাণ বাতাস ঘনীভূত হয়ে, এয়ার কন্ডিশনারের কাজ কি বাতাসকে ঘনীভূত করে ফেলা, তাই না, মানে বাতাসকে ঠান্ডা করা। তো কি পরিমাণ বাতাসকে সে শীতল করতে পারছে, ওই দুইটার পার্থক্য থেকে আমরা বলতে পারবো। ওকে, কোশ্চেনের রোড ম্যাপ বোঝা গেছে তো নাকি? তাহলে আমরা বলতে পারি প্রথমে কত আছে, 80%। 80% ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্প ঘনত্বকে, যদিও এফ দিয়ে প্রকাশ করা আসলে উচিত না, তারপরেও আমি তোমাদের জন্য এফ দিয়েই করতেছি, ঠিক আছে? না হয় এইবার আসলে রো দিয়ে করে নাও, কেউ যদি মাইন্ড করে থাকো। রো 1 বললাম, ডিভাইডেড বাই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বাষ্প ঘনত্ব, আমি বারবার আসলে বাষ্প চাপটাই বলে ফেলতেছি, বাষ্প ঘনত্ব, ঠিক আছে? তাহলে 80% ইকুয়াল টু কত আসে? 80% মানে কি 0.8 ইকুয়াল টু এই যে রো 1 ডিভাইডেড বাই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 65 গ্রাম পার মিটার কিউব, 45, বা এখান থেকে আমরা ইজিলি রো 1টা বের করে ফেলতে পারি। কত হবে? 0.8 ইন্টু 45, তাহলে হচ্ছে 36 গ্রাম পার মিটার কিউব। ওকে, এবার আমরা দেখব 50% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ অসম্পৃক্ত বাষ্প ঘনত্ব রয়েছে। তাহলে আমরা লিখব 50% ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প ঘনত্ব। এটাকে আমরা সিম্বলাইজ করলাম রো 2 দিয়ে। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি 0.5 ইকুয়াল টু রো 2 ডিভাইডেড বাই বলা আছে 17। মজার ব্যাপার কি জানো, এই হুবহু সেম কোশ্চেনটা আমাদের কলেজের পরীক্ষা আসছিল। তাহলে রো 2 ইকুয়াল টু কত হবে? 17 ইন্টু 0.5, এটা হচ্ছে 8.5 গ্রাম পার মিটার কিউব। তাহলে বোঝো ছিল 36 গ্রাম পার মিটার কিউব, আমি পরিণত করব 8.5 গ্রাম পার মিটার কিউবে। তাহলে কি বাতাসটাকে ঘনীভূত করে নিয়ে নিতে হবে না, বাতাসটাকে তুলে নিতে হবে এই জায়গা থেকে, ঠিক আছে? বাষ্পটাকে তুলে নিতে হবে, সাক করতে হবে। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি ঘনীভূত করতে হবে ডেল রো ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2। ডেল রোটা কত আসে? 36 মাইনাস 8.5, তাহলে
তোমরা হয়তো মনে করতেছো এত ক্যালকুলেশন আমি মুখে মুখে করলাম, এখন এসে ক্যালকুলেটারে কেন করতেছি? কারণ এই 4-5 ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকার পরে তারপরে আর ব্রেন আসলে কোনো রকমই কাজই করে না, ঠিক আছে? এই জন্য আসলে কথাও ধীর হয়ে যায়, হাতও ধীর হয়ে যায়, সবই আসলে তখন স্লো মোশনে চলে। ওকে, তাহলে এখন আবার আমরা জানি ডেল রো ইকুয়াল টু ডেল এম ডিভাইডেড বাই ভি, বা আমরা ডেল এম ইকুয়াল টু বলতে পারি ডেল রো ইন্টু ভি। এখন আমাদেরকে বলে দিছে প্রতি ঘনমিটারে, মানে একক ঘনমিটার, অর্থাৎ ভি ইকুয়াল টু ওরা বলেই দিচ্ছি 1 মিটার কিউব। তাহলে এখানে প্রয়োজন পড়বে 27.5 ইন্টু 1 ইকুয়াল টু 27.5 গ্রাম। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমি একটু আনসারটা চেক করে নিব যদি কোথাও ভুল টুল থাকে। ওকে, তাহলে লাগবে হচ্ছে 27.5 গ্রাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে? কনসেপ্ট ঠিক থাকলে উত্তর আসলে মিলবেই, এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আমার প্রবলেমটা হচ্ছে আমি এখানে ক্যালকুলেশন এখন ইজিলি মিস করে ফেলতে পারি, কনসেপ্ট বুঝাইতে গিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তা আশা করি বুঝতে পারছো। লাস্ট প্রবলেম, বোর্ডের সবচেয়ে হট টপিক, বোর্ডের সবচেয়ে হট টপিক। এখান থেকে বোর্ডে কোশ্চেন আসে না এইরকম সিচুয়েশন, এইরকম বোর্ড কোশ্চেন খুবই কম আছে যে এমন বোর্ডগুলোতে এই গ্লেশিয়ারের কনস্ট্যান্ট, তারপর আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, এইসব জায়গা থেকে কোশ্চেন আসবে না, এটা খুবই কম। একটা প্রবলেম সলভ করব, দেখবো বোর্ডের একটা প্রবলেমও আর তুমি এমন না যে সলভ করতে পারবা না, ইচ অ্যান্ড এভরি ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। কি কি ইনফরমেশন দেওয়া আছে? একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্যে কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি শুষ্ক ও সিক্ত আর্দ্র বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের মাধ্যমে নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন। ঢাকায় শুষ্ক বাল্বের তাপ হচ্ছে 28.6 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্বের তাপ হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক হবে, ওইটা উৎপাদন উঠছে, যাই হোক, গ্লেসারের উৎপাদক মানে গ্লেসারের ধ্রুবক। ওকে, দেওয়া আছে, বাকি সব ইনফরমেশনও দেওয়া আছে। উপরিউক্ত তথ্য মতে ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তিবোধ করবেন? আচ্ছা, অধিকতর স্বস্তিবোধ কখন হয় তোমাদেরকে এর আগেও আমি অনেকবার বলে আসছি, প্রিভিয়াস প্রত্যেকটা পার্টে একই কথা বলে আসছি। স্বস্তিবোধ কখন হয়? যখন আপেক্ষিক আর্দ্রতা কম হয়। কারণ আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি, বায়ুটা মোটামুটি ডেন্সড, যে পরিমাণ প্রয়োজন তার নিজেকে সম্পৃক্ত করতে ও প্রায় তার কাছাকাছি নিয়েই ফেলছে, এই জন্য তার গ্রহণ করার টেন্ডেন্সি কম থাকবে। তুমি একদম পেটে ক্ষুধা নিয়ে আসো, এই সময় খেতে বসলে যতটা খেতে পারবে, তোমার ভাত খাওয়া অর্ধেক হয়ে যাওয়ার পরে বা অর্ধেকের আরেকটু বেশি প্রোগ্রেসের পরে তুমি কিন্তু তত ফাস্ট খেতে পারবে না, তোমার টেন্ডেন্সিও থাকবে না, মনে হবে পাতে যতটুকু আছে ততটুকু আগে খেয়ে ফেলি। এই জন্য আপেক্ষিক আর্দ্রতা যখন কম থাকে তখন বায়ু টেন্ডেন্সি থাকে যেখানেই পানি পাবো সেখান থেকেই উড়ায় নিব। ঠিক আছে, উড়ায় তো নিয়ে যায় না, বাষ্প করে নিয়ে যায়। ঠিক আছে, তো আমাদের টেন্ডেন্সিটা এখানে কি, আমরা দুই জায়গার আপেক্ষিক আর্দ্রতা বের করব, যেখানকার আপেক্ষিক আর্দ্রতা কম সেখানকার মানুষটা স্বস্তিবোধ করবে, আর যেখানকার আপেক্ষিক আর্দ্রতা বেশি সে একটু দুর্বিষহ বোধ করবে। ঠিক তো, তো আমরা শুরু করি। তো আমরা শিশিরাঙ্ক বের করার জন্যে দুইটা জিনিস জানি। কি কি? একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, তাহলে এই দুইটা ইনফরমেশন জানা থাকলে কিন্তু আমরা শিশিরাঙ্ক ইজিলি বের করে ফেলতে পারবো। আবার শিশিরাঙ্ক বের করার আরেকটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? শিশিরাঙ্ক বের করার পদ্ধতি হচ্ছে আমরা গ্লেসারের উৎপাদকের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করেও বের করতে পারি যে শিশিরাঙ্ক কত। তাহলে আমরা গিভেন ইনফরমেশন থেকে দেখার চেষ্টা করব যে আমাদের কোন অ্যাপ্রোচটা বেটার হয়, নাকি দুইটাই ইউজ করতে হয় সেটা। ওকে, তো আসো আমরা শুরু করি। আমরা গ্লেসারের উৎপাদকটা দিয়ে যদি যেতে চাই তাহলে আমরা কি জানি, θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে θ1-এর সিগনিফিকেন্স কি? θ1-এর সিগনিফিকেন্স হচ্ছে শুষ্ক যন্ত্রের পার্ট বা শুষ্ক থার্মোমিটারের পার্ট। থিটাটাই কি? থিটাটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। আর θ2টা হচ্ছে সিক্ত বা আর্দ্র থার্মোমিটারেরটা।
তো আসো আমরা প্রথমেই আমরা ঢাকা নিয়ে ডিল করব, যেহেতু রাজধানী, ওকে একটু সম্মান দেওয়ার প্রয়োজন। এতে এবার রাজশাহীর মানুষ আমার সাথে রাগ করবে, আমি নিজে রাজশাহীতে থাকি কিন্তু রাজশাহী নিয়ে কাজ করলাম না, নিজের এলাকা তো একটু পরে উন্নয়ন করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি, θ1 কত? শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্টটাই কি? θ1। তাহলে আমরা বলতে পারি রাজশাহীর জন্য এটা হচ্ছে θ1, সিক্ত এটা θ2, গ্লেসারের ধ্রুবক এইটাই হচ্ছে জি, বায়ুর তাপমাত্রায়, অর্থাৎ শুষ্ক তাপমাত্রায় যে গ্লেসারের ধ্রুবকটা হয় সেটা এখানে বসাইতে হয়। ওকে, তাহলে এখানে বসাবো আমরা কত? 28.6 মাইনাস থিটা ইকুয়াল টু গ্লেসারের উৎপাদকটা কত? 1.664 ইন্টু θ1 কত? 28.6 মাইনাস 20, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা ইজিলি থিটাকে বলতে পারি 28.6 মাইনাস 1.664 মাইনাস 8.6, ঠিক আছে? তা আমরা এখান থেকে শিশিরাঙ্কটা বের করে ফেলতে যাচ্ছি। তো শিশিরাঙ্কটা আমরা বের করে ফেলি। এটা আসতেছে 14.2896 ডিগ্রি সেলসিয়াস। আমি আরেকবার যদি একটু ক্যালকুলেশনটা চেক করে নিই, একটু যে মিস করছি সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। এখানে আসলে হবে গুণ চিহ্ন, ওকে, আমি বিয়োগফলটা তো বসাই ফেলছি। ওকে, তাহলে এই জায়গায় এই মানটা মেবি হবে না। যাই হোক আরেকবার চেক করি, 28.6 মাইনাস 1.664 ইন্টু 8.6, 14.2896। বাহ, ভুল করেও মিলে গেল, আহা কপাল। আচ্ছা যাই হোক, আসছে। এবার আমরা এইটা কি তার শিশিরাঙ্ক না? এই শিশিরাঙ্কটা ইউজ করে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করার চেষ্টা করব, ঠিক আছে? কিভাবে? এখন আমরা সূত্র কি জানি খেয়াল করো তো। সূত্র আমাদেরকে বলে যে রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ। সরি, উল্টা বললাম, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে চেষ্টা করো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা আমি বের করব। দেখো শিশিরাঙ্ক কত? 14.2896। এখন খুঁজে বের করো তো 14.2896 কোথাও ডিরেক্টলি দেওয়া আছে কিনা। দেওয়া নাই কিন্তু। দেখো 14 ডিগ্রিতে দেওয়া আছে 11.99, 16 ডিগ্রিতে দেওয়া আছে 13.63। তাহলে এখানে 14.2896 এটা আমরা কীভাবে বের করব বলো? কীভাবে বের করা যায়? এই ক্ষেত্রে আমাদেরকে কি হয়, আমরা শিশিরাঙ্ক যেটাতে, অর্থাৎ যেই তাপমাত্রায় আমরা সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে যাব তার ক্লোজ দুইটা ভ্যালু নিব আগে পরে, তার আগে পরে ক্লোজ ভ্যালু নিব। ক্লোজ ভ্যালু যদি নিতে চাই তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি যে 16 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াসের জন্যে চাপের পার্থক্য কত হবে বলো তো? দেখো 13.63 মাইনাস 11.99।
তাহলে অতএব এক ডিগ্রি সেলসিয়াস এর জন্যে চাপের পার্থক্য কত হবে? 13.63 মাইনাস 11.99, অর্থাৎ 1.64 ডিভাইডেড বাই এই 2, ঐকিক নিয়ম, মিলিমিটার এইচজি। এবার দেখো আমি 14 এর সাথে যোগ করব অথবা 16 থেকে বাদ দিব। এখন আমার কাজ হচ্ছে কার কাছ থেকে বেশি ক্লোজ তার কাছে নিব। যদি এটা 15.28 হইতো তাহলে আমি 16 থেকে বাদ দিতাম। যেহেতু এটা 14 অর্থাৎ 14 সামথিং অর্থাৎ 14 এর কাছে, সেহেতু আমরা 14 এর সাথে যোগ করার চেষ্টা করব। তো দেখো 14 থেকে এটা বৃদ্ধিটা কত হয়েছে? 0.2896। তাহলে অতএব 0.2896 ডিগ্রি এর জন্যে চাপের পার্থক্য, এই যে 1.64 ডিভাইডেড বাই 2 এর মান কত আসে? 0.82 ইন্টু এই যে 0.2896। দেখা যায় কি বোর্ড? আশা করি দেখা যাচ্ছে, একটু কষ্ট করে নাও। 0.2896, তাহলে 0.82 ইন্টু 0.2896, এটা আসতেছে 0.2375 মিলিমিটার এইচজি। তাহলে এই জায়গা থেকে আমরা এখন কি বলতে পারি? 14.2896 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপটা কত হবে? সেটা 14তে যত আছে, 14তে কত ছিল? 14তে 11.99, সেখান থেকে এই পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে কি হলো? অতএব 14.9 কি জানি 2896 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়াল টু কত হবে? 14তে যেটা ছিল, 14তে কি ছিল বলো তো? 11.99 না? এই যে পৃষ্ঠা উল্টানোর এই হচ্ছে ঝামেলা। 11.99 প্লাস 0.2375, মিলিমিটার এইচজি ইকুয়াল টু কত আসবে? 11.99 প্লাস 0.2375, এটা আসলো 12.23। আমরা 2 ডিজিট নিচ্ছি, 12.227 আসছে, তো 12.23 মিলিমিটার এইচজি। তাহলে এবার আসো, তাহলে অতএব রিলেটিভ হিউমিডিটি ঢাকা ইকুয়াল টু কত? শিশিরাঙ্কে সম্পৃক্ত, শিশিরাঙ্কে সম্পৃক্তটা কত? 12.23। আর বায়ুর তাপমাত্রা দেখো, বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা হচ্ছে 28.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 28.6 ডিগ্রিতে কি দেওয়া আছে? নাই। তাহলে আবারও এই কাজটা করতে হবে, এই কাজের রিপিট আবারও করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এই কাজের রিপিট আমি কি এত বড় করে বারবার করব? এই যে এত বড়টা করছি না, কি করব আমি তাহলে? আমি এবার সংক্ষেপে করব। দেখো আমার কি কি দেওয়া ছিল? 28-এ দেওয়া আছে, 30-এ দেওয়া আছে। 28-30-এ কত করে? 28.35 আর 31.83, ঠিক আছে? তাহলে আমরা বলবো আমাদের পার্থক্যটা কত? 0.6 না? বুঝো ভালো করে, 0.6 কিনা পার্থক্য, 0.6। তাহলে আমরা বলবো 0.6
ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য কিসে কিসে দেওয়া ছিল 28 আর 30-এ, তার মানে নিচে পার্থক্যটা কিসের 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 28 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর উপরে চাপ দুইটা কি কি ছিল, চাপ দুইটা ছিল 28.35 31.83, 31.83 মাইনাস 28.35। এইটা গেল হচ্ছে আমাদের মৌলিক যে ব্যাপ্তিটা, যে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি পরিমাণ পার্থক্য হবে, তাই না? কারণ এই দুইটার জন্য পার্থক্য হচ্ছিল এতটুকু, তাহলে অতএব একের জন্য পার্থক্য ভাগ করে দিলেই হইলো। এবার 0.6 এ পার্থক্য সাথে 0.6 গুণ করে দিতে হবে। তাহলে আসো এটাই আমরা ক্যালকুলেট করি। 31.83 মাইনাস 28.35 ডিভাইডেড বাই 30 মাইনাস 28, এটা আসতেছে 1.74, ঠিক আছে? তার মানে 1.74, কিন্তু এত বড় তো ইউজুয়ালি হয় না। আচ্ছা যাই হোক, হইলে হয়েছে, কিছু করার নাই এখন। ওকে, তাহলে আমরা বলতে পারি 28.6 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? 28-এর জন্য কত ছিল? 28.35, 28-এর জন্য এটাই ছিল 28.35, প্লাস 0.6-এর জন্য অতিরিক্ত যোগ হয়েছে 1.74, তাই না? 28 30, হ্যাঁ, 0.74 ইকুয়াল টু কত? 1.74। তাহলে এটা হচ্ছে 30.09 মিলিমিটার এইচজি। তাহলে অতএব RH ঢাকা, রিলেটিভ হিউমিডিটি ঢাকা, ঢাকারটা কত হবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত, এইটাই শিশিরাঙ্ক, শিশিরাঙ্কে সম্পৃক্ত হচ্ছে 212.23 ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় যেটা যেটা সম্পৃক্ত করতে প্রয়োজন পড়বে, সেটা 30.09 ইন্টু 100%। তাহলে 12.23 ডিভাইডেড বাই 30.09 ইন্টু 100, এটা আসতেছে 40.645%। এটা হচ্ছে ঢাকার বর্তমানের আপেক্ষিক আর্দ্রতা করতে হবে। 31.83 মাইনাস 28.35 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.6, এটা 1.004। এখানে 1.74 কি দেখে ক্যালকুলেশন করছি উপরওয়ালা জানে। 31.83 মাইনাস 28.35 ডিভাইডেড বাই 30 মাইনাস 28 ইন্টু 0.6, এটা হচ্ছে 1.004, 1.044। ওকে, তাহলে এখানে আসবে 1.044। 28.35 প্লাস 1.044, এটা হচ্ছে 29.394। এখানে আসবে 29.394। So 212.23 divided by 29.394 100, এটা আসতেছে 41.61। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এটা হচ্ছে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা। ওকে, এবার আসো আমরা এই জিনিসটাই করব আবার হচ্ছে রাজশাহীর জন্য। তাহলে আসো রাজশাহীতে আমরা প্রথমে শিশিরাঙ্কটাই বের করে নেই।
তো রাজশাহীতে শিশিরাঙ্ক বের করতে চাইলে আমার কি কি প্রয়োজন পড়বে? এখন ব্যাপারটা হচ্ছে, এখন কোশ্চেন ছাড়া আমাকে তো এটা বারবার লেখাটা কষ্টকর। কোশ্চেনটা কেমনে লিখি, তো সমস্যা হইলো। তাহলে এইটার জন্যে আমাদের θ1 হচ্ছে এইটা, এটা হচ্ছে θ2, আর এটা হচ্ছে জি। আমাদের কাজ হচ্ছে থিটা বের করা। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। θ1 কত? শুষ্কেরটা হচ্ছে 32.5 মাইনাস থিটা ইকুয়াল টু গ্লেইসারের উৎপাদকটা দেওয়া আছে 1.625 মাইনাস না ইন্টু θ1 হচ্ছে 32.5 মাইনাস 22। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা সরাসরি থিটা ইকুয়াল টু বলা যায় 32.5 মাইনাস 1.625 ইন্টু এটা হচ্ছে 10.5। তাহলে থিটা ইকুয়াল টু কত আসতেছে? 32.5 মাইনাস 1.625 ইন্টু 10.5। এটা হচ্ছে 15.4375 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো, আমরা 16 থেকে 16 আর 14-র মধ্যে গ্যাপটা দেখছিলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি এইখান থেকে দেখো তো 16 মাইনাস 15.4375 বা 16 মাইনাস আনসার, এটা আসে 0.5625 ডিগ্রি সেলসিয়াসের জন্যে চাপ হ্রাস। যেহেতু আমরা বিয়োগফলটা কাউন্ট করব, এবার আমাদের চাপের হ্রাস নিয়ে ডিল করতে হবে। ওকে, চাপের হ্রাস কত? একটা দেখলাম মনে হয় 13.65 নাকি, এটা ছিল 13.63। ওকে, 13.63 মাইনাস এটা ছিল 11.99 ডিভাইডেড বাই গ্যাপটা ছিল 2-এর, এবং সেই সাথে এই জায়গায় গ্যাপটা কত? এইটুকু না? তাহলে এইটার সাথে ইনটু দিতে হবে 0.5625। ওকে, তাহলে গ্যাপটুকু কত আসবে? 13.63 মাইনাস 11.99 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5625। এটা আসতেছে 0.6125 মিলিমিটার এইচজি। তাহলে অতএব শিশিরাঙ্কটা কত? 15.4375 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। ওই যে বললাম
আমরা দেখলাম এই সংখ্যাটা কার কাছাকাছি, 16 এর কাছাকাছি, দ্যাটস ওয়াই আমরা কাছাকাছি সংখ্যা থেকে বিয়োগ করে নিলাম। তাহলে এইখানে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপটা আমরা 14 সাথে যোগ করব নাকি 16 থেকে বিয়োগ করব? অবশ্যই 16 থেকে বিয়োগ করব। তাহলে 16তে কত ছিল? 13.63 মাইনাস 16তে হচ্ছে গ্যাপটা হচ্ছে 0.46125 মিলিমিটার এইচজি ইকুয়াল টু কত হচ্ছে? 13.63 মাইনাস 0.46125, এটা আসতেছে 13.16875, 13.17 বলে দিলাম। তার মানে 15 বা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 13.17। আদৌ ঠিক আছে কিনা উপরওয়ালা জানে, ঠিক আছে, 13.17 মিলিমিটার এইচজি। মানে এখন ক্যালকুলেশনে এত ক্রমাগত ইরর হইতেছে যে আর বলার মতো না, এখন আর চলতেইছে না। দেখো কয় নাম্বার স্লাইড চলে? 171 নাম্বার স্লাইড। ওকে, ঠিক আছে। এখন আমরা বের করব হচ্ছে আরেকটা ইনফরমেশন ছিল যে বায়ুর তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, না সরি 32.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন 32.5 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বের করে নিতে হবে যে ওইখানে বাষ্পচাপ কত। তাহলে আমরা একটু ছোট ছোট করে চাইলে এইখানেই লিখে ফেলতে পারি আসলে, ঠিক আছে, একটা করি অন্তত। প্রয়োজন হচ্ছে 32.5-এ, দেওয়া আছে 32-এ আর 34-এ, তাহলে আমরা অবশ্যই 32-এর সাথে যোগ করার চেষ্টা করব। তাহলে (0.5 ডিগ্রি সেলসিয়াসে, অথবা একটা কাজ করো তো, দেখো তো পুরোটা একবারে করতে পারো কিনা। 32.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? বুঝো, 32-এর সাথে যোগ করব। তাহলে 32-এ কত ছিল? 32-এ ছিল হচ্ছে আমাদের 35.66, এটার সাথে যোগ করব। এই যে দেখুন এখান থেকে বিয়োগ করছি, এবার এটার সাথে যোগ করব। তারপর ওই গ্যাপটা লাগবে। তো গ্যাপটা কিভাবে নিব? 34-এ ছিল 39.90 আর 32-এ ছিল 35.66। গ্যাপটা কত? 32 আর 34-এর, 34 মাইনাস 32, আর বৃদ্ধি করতেছি কত? 0.5। এই পুরোটা হচ্ছে মিলিমিটার এইচজি প্রেশার। তো এইটার মানটা কত আসতেছে? আমি ক্যালকুলেটরে একেবারে করব পুরোটা। 35.66 প্লাস 39.90 মাইনাস 35.66 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5, এটা হচ্ছে 36.72। যদি 72 বলা উচিত না, তাও এখন আসলে বলে ফেলতেছি, মিলিমিটার এইচজি। তাহলে আমরা বলতে পারি রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি রাজশাহী কত হবে? শিশিরাঙ্কের কত? শিশিরাঙ্ক হচ্ছে 13.17, আর এইখানে হচ্ছে 36.72 নাকি? হ্যাঁ, 72 ইন্টু 100% ইকুয়াল টু কত আসতেছে? 13.17 ডিভাইডেড বাই 36.72 গুণন 100, এটা আসলে 35.866%। আমরা দেখলাম যে RH ঢাকা গ্রেটার দেন হচ্ছে, গ্রেটার দেন না, দেখো তো এটা কত ছিল? এটা হচ্ছে
67, আর এইটা হচ্ছে 35.86। তার মানে ঢাকারটা RH রাজশাহীর থেকে বড়, আর ঢাকারটা বড় হয় কোথায় বেশি স্বস্তি লাভ করবে না, কি জানি কোশ্চেন ছিল, কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন। তাহলে অতএব রাজশাহীতে অধিকতর স্বস্তিবোধ করবেন। আই হোপ সব কিছু একদম ঠিক আছে, ক্যালকুলেশনও ঠিক আছে, তাও আমি একবার চেক করে নিব। হ্যাঁ, সব ঠিকঠাক। তো আমরা আসলে আপেক্ষিক আর্দ্রতায় যা যা পড়লাম, এই আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড কি কি পড়ছি জাস্ট এক নজরে একবার খালি দেখে আসো। তুমি শুধু দেখে থাকবা, আর কিচ্ছু করার দরকার নাই। জাস্ট দেখো যে আমরা কি কি পড়ছি আপেক্ষিক আর্দ্রতায়। এই যে আপেক্ষিক আর্দ্রতা একদম বেসিক ফর্মুলা থেকে শুরু করে, আপেক্ষিক আর্দ্রতার একদম বেসিক ফর্মুলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টাইপের যত ধরনের ম্যাথ আছে, MCQ আছে, সবই আমরা সলভ করে ফেলছি। জাস্ট দেখে যাও, জাস্ট দেখো। এরপরে এই ক্লাসটা যদি তুমি দেখো, তোমার আপেক্ষিক আর্দ্রতা নিয়ে বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না, না সিকিউয়ে না MCQয়ে। জাস্ট এই ক্লাসটার মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগছে, এই ক্লাসটা দেখে নাও। তুমি যদি একটা অঙ্ক যদি তুমি আটকে যাও, তাহলে তুমি আমাকে বললো যে ভাই আপনার ক্লাস করার পর আমি ওই অঙ্কটা পারিনি, জাস্ট বলবা আমাকে। তোমার MCQ এর দায়িত্ব আমি নিছি, সিকিউ এর থিওরি কমপ্লিট করার দায়িত্ব আমি নিছি, সেখানে আমি ম্যাথও তোমাকে করে দিলাম, ঠিক আছে? এরপরে একটা ম্যাথেও তোমার আর আটকাবে না।